Assalamualaikum everyone. In today's class, we are going to recap what we taught last class. In today's class, we are going to provide a brief introduction on the corporate tax. আচ্ছা, কর্পোরেট ট্যাক্স কি এটা আপনারা মানে বুঝছেন যে কোম্পানি তাদের কি করতে হয়, ফাইল দিয়ে জমা দিতে হয়, ফাইল রিটার্ন জমা দিতে হয়, সেটা হচ্ছে ট্যাক্স দিনে। আচ্ছা, ঠিক আছে। কারণ কোম্পানি লয়ের এখানে বিভিন্ন কথাগুলো বলা আছে, যে নোটটা আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনাদের কাউকে দায়িত্ব দিয়ে দিলাম, এটা একটু গ্রুপে মেসেজ করে একটু রিমাইন্ডার দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী হচ্ছে গিয়ে কোম্পানি আইন বলি, ট্যাক্স আইন অনুযায়ী ট্যাক্স অর্ডিন্যান্স অ্যাক্ট 1984 অনুযায়ী এই জিনিসগুলো কোম্পানি হিসেবে পরিচিত। হ্যাঁ, যদি আমি মানে প্রশ্ন করি এই ধরনের, according to tax ordinance 1984, which entities should be known as company, হ্যাঁ, for tax purposes, এই কথা বললে আপনাদের কিন্তু এই চারটা উত্তর দিতে হবে যে হ্যাঁ, আইন দ্বারা গঠিত কোনো কোম্পানি, জাতীয়করণ করা কোনো ব্যাংক অথবা ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল অর্গানাইজেশন, ন্যাশনালাইজ কিন্তু, হ্যাঁ, অ্যাসোসিয়েশন অর কম্বিনেশন অফ পারসন ইফ সাচ পারসন রেজিস্টার্ড এজ এ কোম্পানি। এটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে। সরকারি ক্ষেত্রে যে কোনো ইন্ডাস্ট্রি দেখেন কোম্পানি হয়ে যায়। জাতীয়করণ করা, ন্যাশনালাইজ যাতে মানে সরকারের শেয়ার আছে এই ধরনের ব্যাংকগুলোকে অথবা এই ধরনের প্রতিষ্ঠান, যেমন আদমজি পাটকল। আচ্ছা, এটা ইন্ডাস্ট্রি একটা, সরকার জাতীয়করণ করে দিয়েছে, সরকার চালায় এটাকে। আচ্ছা, অ্যাসোসিয়েশন অফ কম্বিনেশন অফ পারসন ইফ এনি সাচ পারসন রেজিস্টার্ড ইজ এ প্রাইভেট কোম্পানি। আমাদের অসংখ্য কোম্পানি আছে, আপনার প্রচুর কোম্পানি দেশে। অ্যাসোসিয়েশন অফ বডি ইনকর্পোরেট আন্ডার এনি লজ অফ কান্ট্রি আউটসাইড বাংলাদেশ। আউটসাইড এনি অ্যাসোসিয়েশন বডি ইনকর্পোরেট আন্ডার এনি লজ, সেটা হচ্ছে কি আপনার মানে যাদের রেজিস্ট্রেশন হয়েছে বিদেশে কিন্তু বাংলাদেশে তারা ব্যবসা বাণিজ্য করে, বাংলাদেশে তাদের একটা এস্টাবলিশমেন্ট আছে, এদেরও কোম্পানি বলে। তো হচ্ছে কি আপনার মানে এনি ফরেন অ্যাসোসিয়েশন, বিদেশের কোনো কোম্পানি, বিদেশের কোনো একটা অ্যাসোসিয়েশন, এটা আপনাদের একটা উদাহরণ বোধহয় দিয়েছিলাম, বিদেশের কোনো একটা অ্যাসোসিয়েশন যাদেরকে এনবিআর কোম্পানি হিসেবে ধরে নিচ্ছে ট্যাক্স পারপাসের জন্য। আপনার মানে নট নেসেসারি ওদের কোথাও রেজিস্ট্রেশন করা আছে। যেমন এই ধরনের উদাহরণ কি হইতে পারে, এই ধরনের একটা কোনো সংস্থার নাম কি আপনারা বলতে পারেন, যারা হচ্ছে কি আপনার মানে কোনো কোম্পানি না, রেজিস্ট্রেশন না, কিন্তু এদের কাছে বাংলাদেশ সরকার ট্যাক্স ধার্য করে। এই ধরনের কিছু কিছু সংস্থার ক্ষেত্রে আপনার মানে বলা যাবে যে ফরেন অ্যাসোসিয়েশন বডি। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু বলতেছে একটা আইনে বলতেছে যে না, যেগুলা ইনকর্পোরেটেড হয়েছে অথবা রেজিস্টার্ড হয়েছে বাংলাদেশের বাইরে, আউটসাইড বাংলাদেশ, কিন্তু দেশে এরা ব্যবসা করতেছে। কিন্তু এখানে একটা কথা বলছে, এই যে ফরেন অ্যাসোসিয়েশন বডি, এগুলো কিন্তু বলে নাই যে ইনকর্পোরেট হয়েছে বিদেশে, মানে রেজিস্ট্রেশন বিদেশে হয় নাই, বাংলাদেশে হয় নাই, তারপরে এরা কোম্পানি এনবিআর ধরে নিচ্ছে তাদের সুবিধার জন্য। আচ্ছা, ঠিক আছে। ট্যাক্স ডের কনসেপ্ট আপনাদের পড়ানো হয়েছে, যদিও এগুলো হচ্ছে গিয়ে কোম্পানি ব্যাংকের ক্ষেত্রে খাটে, ব্যাংক অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কিন্তু অন্যান্য সমস্ত কোম্পানির ক্ষেত্রে, যত প্রাইভেট কোম্পানি আছে সবার ক্ষেত্রে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত ট্যাক্স ডে। এগুলো হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, তারা যদি বিদেশি কোনো ব্যাংক সংস্থাতে থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো ধরা হয়। তারপর রেসিডেন্ট কি, এটা আপনার মানে ট্যাক্স পারপাসের জন্য রেসিডেন্ট কি হইতে পারে, এটা নিয়ে আপনাদের বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আপনার মানে লোকাল অথরিটি, তারপরে হচ্ছে কি এভরি আদার। লোকাল অথরিটি কি হতে পারে বলেন দেখি, একটা লোকাল অথরিটির নাম বলেন যার উপর সরকার ট্যাক্স ধার্য করতে পারে, বলেন কি হতে পারে লোকাল অথরিটি? আচ্ছা, লোকাল অথরিটি এই জায়গায় আসতে পারে কি, আপনার যেমন ধরে নেন আমাদের বাংলাদেশ বিমান, বিমান বাংলাদেশ কর্পোরেশন সরকারি একটা কোম্পানি, ওদের কি ট্যাক্স দিতে হয় না? অবশ্যই দিতে হয়। তো হচ্ছে এটা সরকারি ন্যাশনালাইজ কোম্পানির আন্ডারে, কিন্তু ওদের ট্যাক্স দিতে হয়। সরকারি হলেই যে ট্যাক্স দিতে হয় এই ধরনের কোনো কথা নেই, সরকারের ইয়েতেও ট্যাক্স দিতে হয়। তারপরে যে আমরা আদালতে যে আমরা ইয়ে দিই, আপনার মানে কোর্ট ফিস দিই, দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন ট্যাক্স ধার্য করা হয়, এগুলো করে সেখানে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। এরকম করে জিনিসগুলো যায়। পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, এটা আপনাদের পড়ানো হয়েছে কি কি আছে না আছে।
ফ্যাক্টরি, ওয়ার্কশপ, ফার্ম অফ প্ল্যান্টেশন ইত্যাদি। তারপর ট্যাক্সেবল ইনকামের কথায় আসেন। ট্যাক্সেবল ইনকামের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। কি কি ট্যাক্সের ভিতরে ধরা হয়? যেমন ধরেন সেলস রেভিনিউ, এই যে এখানে বলা আছে সেলস রেভিনিউ, তারপরে ফিজ, কমিশন, রিয়েলাইজ এক্সচেঞ্জ গেইনস, রেন্টস, ডিভিডেন্ডস, লভ্যাংশ, ইন্টারেস্ট রিসিভ, লাভ পাইছেন, তো আপনার মানে সুধার যেটা পাচ্ছেন, প্রভিশন এন্ড ট্রেডিং লায়াবিলিটিস আর নট পেড উইদিন 3 ইয়ার্স। আর হচ্ছে কি আপনার যদি আপনার মানে ট্রেডিং লায়াবিলিটি যেটা হচ্ছে গিয়ে কি, এই জিনিসটা আপনার বুঝে নেন, এটা হয়তো আপনাদের আইডিয়াটা ক্লিয়ার না, এটা একটা আলাদা টার্ম। ট্রেডিং লায়াবিলিটিস নট পেড উইদিন 3 ইয়ার্স মানে কি, আপনার মানে সাপোজ আপনি একটা আপনার করেন, কি বলা, ব্যবসা করেন, যেটা আপনার মানে কিছু ধার দেনা আছে। ব্যবসা করতে গেলে মানে ধার দেনা হয়ে যাওয়া স্বাভাবিক, কোনো কিছু না, কিন্তু আপনার মানে এটা হচ্ছে কি আপনি এতদিন ধরে টাকা পয়সা দেন নাই, যেটা দেওয়া উচিত ছিল। এই যে আপনার মানে এখন অবশ্য এগুলোর সুযোগ আর নাই। ট্রেড লাইসেন্স আগে অনেকেই হচ্ছে কি আপনার মানে ট্যাক্স টুস দিত না, এরপরে রিনিউ করে নিয়ে নিত, এখন তো অনলাইনে চলে গেছে। তো হচ্ছে কি আপনার মানে ট্যাক্স গুলো দিয়ে দিতে হয়, যখনই আপনি ট্রেড লাইসেন্স রিনিউ করবেন ট্যাক্স গুলো অটোমেটিক সরকারকে দিয়ে দিতে হয়। তো হচ্ছে এইগুলো হচ্ছে কি ট্যাক্সেবল ইনকামের ভিতরে পড়বে, এগুলোর উপরে সরকার ট্যাক্স ধার্য করে। আচ্ছা, তারপরে হচ্ছে অল এক্সপেন্সেস ইনক্লুডিং রিয়েলাইজ এক্সচেঞ্জ লসেস, তারপরে ট্যাক্স ডিপ্রিসিয়েশন ইনকার্ড ইন আর্নিং ইনকাম আর এলাইবল ডিডাকশন। আচ্ছা, যে যে জায়গায় আপনার মানে লস হয়ে যাচ্ছে, ব্যবসায় লস হয়ে যাচ্ছে, অথবা ইয়েগুলো আপনার মানে ট্যাক্স ডিপ্রিসিয়েশন, ট্যাক্স হ্রাসকৃত মূল্যে ট্যাক্স হচ্ছে কোথায়, যেখানে হচ্ছে কি আপনার মানে ইয়েগুলো আয়ের খাত কমে গেছে, ব্যবসা লসে চলে গেছে, তাহলে আপনার মানে ট্যাক্সের ইয়েটাও যে কর হারটা এটাও কমে যাবে। আচ্ছা, কি বলে আপনার মানে এখানে দেখেন ফরেন সোর্স ইনকাম কোম্পানিজ, হ্যাঁ, রেসিডেন্ট ইন বাংলাদেশ, বিদেশে রেজিস্টার করা কোম্পানি, ভালো কথা, কিন্তু বাংলাদেশে ব্যবসা করতেছে, কি বলে, কিন্তু হচ্ছে কি আপনার মানে কি বললাম, কিন্তু এই জায়গায় একটা কথা আছে, হচ্ছে কি আপনার মানে যদি ওই কোম্পানিগুলা তাদের নিজস্ব দেশে, হ্যাঁ, যে 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 দেশে রেজিস্টার্ড, ওই দেশে যদি ট্যাক্স দিয়ে থাকে এবং ওই ডকুমেন্ট গুলো বাংলাদেশ সরকারকে সাবমিট করে, তাহলে ওদেরকে ট্যাক্স ক্রেডিট দেওয়া হয়। হ্যাঁ, মানে ওদের পুরো ইনকামের উপরই যতটুকু ধার্য করা ছিল অতটুকু সরকার দিবে না, কারণ ওরা বিদেশি কোম্পানি। ওদের দেশেও আমাদের দেশের মতো এরকম আইন আছে যে না, তুমি যদি বিদেশেও ব্যবসা করো সেক্ষেত্রেও আমাকে ট্যাক্স দিতে হবে, কারণ তোমার রেজিস্ট্রেশন করা হয়েছে এই জায়গায়। দেশে একটা টাকা রোজগার নাই, সাপোজ আমেরিকান একটা কোম্পানি পুরো বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে ব্যবসা করে, ওদের শুধু রেজিস্ট্রেশনটা আমেরিকাতে। এখন আমেরিকান সরকার কিন্তু ওদের বলবে, আপনারা যারা এখানে আমেরিকান সিটিজেন আছেন তারা জিনিসটা জানেন, আপনাদের সিটিজেনশিপ আমেরিকান পাসপোর্ট থাকলে দেশে যে ইনকাম, এটাও আমেরিকার আইআরএস, হ্যাঁ, আইআরএস যে কি হয় জানি, ইন্টারনাল রেভিনিউ কি বলে সার্ভিস, তো আইআরএস কে আপনার মানে দাখিল করতে হয়। আপনি যদি আমেরিকান সিটিজেন হন, বাংলাদেশে আমেরিকাতে কোনো সুযোগ সুবিধা নাও নিয়ে থাকেন, এটা কিন্তু আইআরএস কে জানাইতে হয়, এবং আইআরএস আপনার বাংলাদেশের ইনকাম সোর্সের উপরেও ট্যাক্স ধার্য করবে। তো হচ্ছে কি আপনার মানে এই জিনিসগুলো বিদেশে যেমন আছে, বাংলাদেশ সরকারও তাই করতেছে। তাই বাংলাদেশ সরকার কি করে, যখন দেখে যে না, ওরা বিদেশে ওদের মানে কোম্পানিটা বিদেশে রেজিস্ট্রেশন করা, বিদেশের ওইখানে ওরা ট্যাক্স দিচ্ছে এবং কাগজপত্র বাংলাদেশ সরকারকে জমা দিচ্ছে প্রত্যেক বছর, বাংলাদেশ এনবিআর তখন কি করে, তাদের উপর ওইরকম ট্যাক্সটা ধার্য করে না, কমায় ধরে, এটাকে ট্যাক্স ক্রেডিট মানে রেগুলার তাদের মানে কমায় ধরে, ক্রেডিট মানে বাংলাকে আমরা বলি মানে মূল্যায়ন করা, এই জিনিসটা মূল্যায়ন করা হয়, কমানো হয়। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আসছে কনসেপ্টটা, যেখানে কোম্পানি হচ্ছে গিয়ে স্টক এক্সচেঞ্জে লিস্টেড না, যেমন ধরুন প্রাইভেট কোম্পানি যেগুলো হচ্ছে স্টক এক্সচেঞ্জে রিসিভ না, কিন্তু হচ্ছে গিয়ে এটা কি করলো, পেইড আপ। আপনারা কি কোম্পানি ল পড়ে আসছেন? জি স্যার। আচ্ছা, পেইড আপ ক্যাপিটাল কি জিনিস? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনার মানে পেইড আপ ক্যাপিটাল
হচ্ছে কি আপনার মানে কোম্পানি কি কোম্পানি আয় রোজগার আছে কি, আমরা কি কোম্পানি তো এইভাবে বলতে পারি না যে এই আমার ইয়ে কি বলে রাস্তাঘাটে মানুষ ধরে তো আমরা বলতে পারি না এই টাকা দাও টাকা দাও, এইভাবে তো বলা যায় না। আমরা কোম্পানি করে মানে তাদের শেয়ার ইস্যু করে, ধরেন হচ্ছে কি আপনার কোম্পানিতে 100টা শেয়ার আছে, ইয়ে কি বলে আমি ইয়ে কি বলে ধরেন আমাদের একটা কোম্পানি জিনিসটা আমার কোম্পানি, মাহবুব মিয়ার কোম্পানি, আহমেদুল কাউসার সাহেবের কোম্পানি, তিনজন মিলে একটা কোম্পানি দিছি। এখন আমাদের হচ্ছে কি দরকার, ইয়ে কি বলে আপনার তিনজন মিলে কোম্পানি, আমরা মানে আমাদের মানে কোম্পানির টাকা পয়সা উঠছে 50 লাখ, আরো 50 লাখ দরকার। এখন হচ্ছে কি আমরা আমাদের শেয়ার হচ্ছে ইয়ে কি বলে আমরা এই পর্যন্ত ছাড়ছিলাম 50টা, প্রত্যেকটার একটা শেয়ারের দাম তর্কের খাতে ধরে নিলাম 1 লাখ। তো হচ্ছে কি আর ইয়ে কি বলে আমাদের তিনজন মিলে আমরা 50 লাখ শেয়ার, কিন্তু আমাদের কোম্পানির আরো টাকা পয়সার দরকার। হ্যাঁ, তো হচ্ছে কি আমরা কি করলাম, আরো ইস্যু শেয়ার করলাম যে আমরা আরো 50টা শেয়ার ইস্যু করতেছি, প্রত্যেকটার দাম 1 লাখ টাকা করে, কারা কারা ইন্টারেস্ট। তখন সারা জুই, তারপরে ইয়ে কি বলে আপনার মানে আরো যারা আছেন তাসকিয়া আক্তার, শাহিন আহমেদ, ওরা তিনজন ইন্টারেস্টেড হয়ে কিনে নিল বাকি 50টা শেয়ার, তিনজনে মিলে কিনে নিল। তা হয়ে গেল কি আপনার মানে আরো 50 লাখ টাকা রোজগার হয়ে গেল। এই যে ইস্যুইং শেয়ারের মাধ্যমে পেইড আপ ক্যাপিটাল মানে মূল মূলটা তুলে নিচ্ছেন ব্যবসার প্রয়োজনে, পেইড আপ ক্যাপিটাল এইটাকে বলতেছি আমরা, এই যে আপনার মানে রেগুলার এটাকে আসলে পেইড আপ ক্যাপিটাল বলা হয়। এখন হচ্ছে কি আপনার মানে যে অর্থ বছরে আপনি এই কাজটা করছেন, রিয়ে কি বলে আপনার মানে রিয়ে কি বলে যেটা হচ্ছে কি আপনার মানে ক্রস চেক কোথাও ব্যাংক ট্রান্সফার ছাড়াও যদি করে থাকেন, হ্যাঁ ইস্যুইং শেয়ার ব্যাংক ট্রান্সফার ছাড়াই যদি করে থাকেন, ওইটাও কিন্তু হচ্ছে কি আপনার ইয়ের মাধ্যমে ধরা হবে, ট্যাক্সেবল ইনকামের বাইরে ধরা হবে। আপনি যদি ভেবে থাকেন যে না ব্যাংকে ফাঁকি দিয়ে আমি ইস্যু শেয়ার করে ফেললাম, ইয়ে কি বলে আপনার মানে কোনো সমস্যা নেই তো ট্যাক্স ফাঁকি দিলাম, পারবেন না। এখানে একটা আইনে ক্লিয়ার কাট বলে দিচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, এই ক্যাটাগরিতে আপনার এটা ডিক্লারেশন দিতে হবে। এটা হচ্ছে কি কর্পোরেট ট্যাক্সেশনের মজা। আচ্ছা একটা কথা আমি আপনাদের বলে রাখি, আপনাদের এই শর্ট কোর্সে কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে আমি ধারণা দিতে পারবো, কিন্তু এই কোর্স করে আপনারা মানে আরেকটা বাস্তবতা হচ্ছে যে আপনার মানে এগুলা শিখতে শিখতেই একজন কর্পোরেট ট্যাক্সেশন এগুলো শিখতে শিখতে আপনার মানে কোনো সিনিয়র কাছে শিখতেই অনেক সময় লেগে যায়। পার্সোনাল ইনকাম ট্যাক্স দ্যাটস এন ইজি ফ্যাক্ট, যদি ইজি হয় এটা আপনাদের নিজেদের করে ফেলা উচিত। যদি আপনার শুধু একটা চাকরি থাকে অথবা শুধু না ব্যবসা বাণিজ্য এগুলো একটু ক্রিটিক্যাল থাকে, তো এগুলো এক্সপার্টদের কাছে যাওয়া ভালো, অথবা নিজের অভিজ্ঞতা অনেক বেশি থাকলে নিজে নিজে করা যায়। তো হচ্ছে কি বলে পার্সোনাল ইনকাম ট্যাক্স সিম্পল যদি হয় তাহলে এটা নিজে নিজে করে ফেলা উচিত, এই কোর্স থেকে মোটামুটি শিখে যাওয়া উচিত। তো হচ্ছে গিয়ে কি বলে আপনার মানে কি বলে এখন কর্পোরেট ট্যাক্সেশন এটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল কিছু কনসেপ্ট আপনাদের মানে কি বলে কাজ করবেন। এই লাইনে যদি কারো ইচ্ছা থাকে কোনো সিনিয়র আন্ডারে যাবেন। সিলেটে কর্পোরেট ট্যাক্সেশনের কোম্পানি আছে বলে আমার জানা নেই, সম্ভবত নাই। আপনাদের ঢাকায় বড় কোনো সিনিয়র মাহবুবেন কোম্পানি, তারপর অনেক বড় বড় চেম্বার আছে ঢাকাতে, তো ওরা হচ্ছে এইগুলো নিয়ে চমৎকার সব কাজ করে। তো ওদের কাছে গিয়ে আপনাদের কাজগুলো শিখতে হবে। আচ্ছা, কর্পোরেট ট্যাক্সেশনে আমি আপনাদের যে জিনিসটা দেওয়ার চেষ্টা করব কনসেপ্ট গুলো, এই যে ট্যাক্সেবল ইনকাম কি, তারপর কোম্পানি কি, তারপর হচ্ছে পেইড আপ ক্যাপিটাল এই যে কনসেপ্ট গুলো, তারপর ইনকাম ফ্রম আদার সোর্স, ওটা যদি যদি দেখলে বোকা না হন যে হ্যাঁ আমি পেইড আপ ক্যাপিটাল করছি কি আপনার মানে ব্যাংক চেক ক্রস চেক গুলো ছাড়া মানে ব্যাংক ছাড়াই নিছি, ক্যাশ টাকায় নিয়ে নিলাম। হ্যাঁ, ইস্যু করছে লোক, ভদ্রলোক শেয়ার দিয়ে দিল, সাইন করে বললাম এই যে শেয়ার নিয়ে যাও, পুরো ক্যাশ টাকায় ট্রানজাকশন করলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে কি এটাকে ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে ধরে নিয়ে এনবিআর এটার উপর ট্যাক্স ধার্য করবে। কারণ এনবিআর কিভাবে আপনারা বলতে পারেন যে স্যার এনবিআর কিভাবে জানবেন, প্রশ্ন কথা হচ্ছে আপনি যে ইস্যু শেয়ার ইস্যু যে করবেন আরজিএসসি ফর্মালিটি আপনাকে কমপ্লিট করতে হবে। এনবিআর আরজিএসসি কে জাস্ট একটা মানে বলবো দিয়ে করতে হবে না, ওরা সার্চে অটোমেটিক দেখে নেবে যে আপনার কোম্পানিতে আপনার শেয়ার বাড়ছে না কমছে। আপনি যদি ডিক্লেয়ার না করেন ওরা সার্চ করে দেখে নিতে পারে, সার্চ করে দেখে নেওয়া মাত্রই ওরা দেখে নিবে যে হ্যাঁ এখানে শেয়ার হয়েছে। কিন্তু কি ব্যাপার, আমরা তো কোনো ব্যাংক ট্রান্সফার এগুলো ডিটেল আমাদের যে টেক্সট ডকুমেন্ট জমা দিল, এটা তো ব্যাংক স্টেটমেন্ট জমা দিছে, এখানে তো এটা দেখায় নাই। তখন ওরা বলবে যে কেন তুমি ইনকাম, আপনি তখন এটা বলার সুযোগ নেই যে স্যার আপনাদের ফর্মে তো এগুলো বলা দেওয়া ছিল না। তখন ওরা বলবে কেন আমরা তো ইনকাম ফ্রম আদার সোর্স বলে দিছি, তুমি তো ইচ্ছা করে ট্যাক্স ফাঁকি দিছো, দেন আপিল করো 10% টাকা দিয়ে, নাহলে এত টাকা ফাইন তোমার দিয়ে দাও। এইভাবে করে কাজগুলো হয়। তো হচ্ছে কি আপনার মানে আচ্ছা এই পেইড আপ ক্যাপিটালের কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? এখন ক্লিয়ার হচ্ছে মোটামুটি? সারা জুই বুঝতে পারছেন? জি স্যার। ইয়ে জিজ্ঞেস করলে বলতে পারবেন এখন?
আচ্ছা ঠিক আছে, আসেন তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলা যায়, পরবর্তীতে চলেন। আপনার মানে ইনকাম ডিম টু বি একিউর রাইজ ইন বাংলাদেশ, যে ইনকামটা বাংলাদেশে আপনার মানে উৎপাদন হয়েছে, এটার উপরে কিভাবে টোটাল ইনকাম অফ এসএসসি। এসএসসি হচ্ছে যিনি ট্যাক্স দিচ্ছেন তার ফাইলটা তো এসএস করা হয়। তো হচ্ছে কি টোটাল ইনকামটা কিভাবে ধরে, হচ্ছে কি আপনার মানে কোথা থেকে ধরবে, ইনকাম ফ্রম এনি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে কোনো স্থায়ী স্থাপনা আছে এটার উপর আপনার মানে যে ইনকামটা হয় এইটার উপর স্থায়ী স্থাপনা বলতে কি, আপনার মানে সাপোজ বিদেশি বড় একটা কোম্পানি, ধরে নেন স্যামসাং, স্যামসাং কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি দিয়ে আপনার মানে ফ্রিজ টিভি উৎপাদন করে এগুলো বাংলাদেশেই বিক্রি করতেছে, তাহলে কি হবে, ওরা পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ওদের ফ্যাক্টরি থেকে সেলস সেন্টার থেকে বিক্রি করতেছে, নট নেসেসারি ফ্যাক্টরি থাকতেই হবে। বাইরের থেকে কোরিয়া, দক্ষিণ কোরিয়া তো স্যামসাং এর কোরিয়া কোম্পানি হচ্ছে সাউথ কোরিয়া, তো সাউথ কোরিয়া থেকে জিনিসগুলো এনে নিয়েছে, সাউথ কোরিয়া থেকে জিনিসগুলো এনে ওরা বিক্রি করতেছে কোথায়, বাংলাদেশে, বাংলাদেশে কি করতেছে ওরা, তো মানে ওদের একটা গুদাম আছে, স্টক ঘর, স্টক ঘরতে ওরা কি সেন্ট্রাল সেলিং পয়েন্ট, তারপর হচ্ছে বিভিন্ন ডিলারদের কাছে বিক্রি করতেছে। এখন হচ্ছে ওদের যে সেন্ট্রাল অফিস, হেড অফিস, ওইখান থেকে ওরা রোজগার গুলো করতেছে, ওইখানে এসে আপনার মানে বিভিন্ন ডিলাররা টাকা পয়সা দিচ্ছে। দিয়ে করলে স্যামসাং আমার জানা মতে ডাইরেক্টলি কোনো ব্যবসা করে না, ওরা ডিলারদের মাধ্যমে ব্যবসা করে। হ্যাঁ, ওয়ালটন যেমন ওয়ালটন প্লাজা দিয়ে বিক্রি করে, স্যামসাং কিন্তু এরকম করে না, স্যামসাং ডিলারদের কাছে, বড় বড় ডিলার আছে, ওদের মাধ্যমে বিজনেসটা করে। তো হচ্ছে কি স্যামসাং কি করতেছে, ওদের হেড অফিস থেকে ডিলারদের টাকা নিচ্ছে, ক্যাশ ট্রানজাকশন, মোট কথা ওদের হেড অফিস থেকে ওদের মানে ইনকাম হচ্ছে, এই জায়গা থেকে ট্যাক্স ধরতে পারবে ইনকাম থেকে। তারপরে হচ্ছে কি আপনার মানে কোম্পানির যে কোনো প্রপার্টি থাকতে পারে, জমি জমা থাকতে পারে, যেগুলোতে ভাড়া দিয়ে দিচ্ছে, এসেট থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, আদার সোর্স অফ ইনকাম থাকতে পারে, যেমন ইনটেনজিবল প্রপার্টি, ব্যাংক অ্যাকাউন্ট, ওদের অস্পৃশ্য যেগুলো ছোঁয়া যায় না, ধরাও যায় না, শেয়ার থাকতে পারে ওদের। সাপোজ হচ্ছে বিদেশি একটা কোম্পানি এসে মানে কি বলে আপনার মানে শেয়ার কিনে নিলেও পরে, বাংলাদেশের কোনো বড় একটা কোম্পানি, হ্যাঁ, সাপোজ বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমানের কোনো শেয়ার কিনে নিল, তো এটা হচ্ছে কি আপনার ইনটেনজিবল প্রপার্টি। ইনটেনজিবল প্রপার্টি হচ্ছে যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। ব্যাংকের যে টাকা, এটা তো হচ্ছে কি আপনার মানে ক্যাশ টাকা না, এটা হচ্ছে আপনি যে ইলেকট্রনিক ট্রান্সফার করেন, এটা কি ইলেকট্রনিক কিছু ডাটা যায়, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ক্যাশ বাইর হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে শেয়ার, শেয়ার হচ্ছে গিয়ে কি ইনটেনজিবল একটা কাগজ, কিন্তু এটা আপনার মানে শেয়ার বাজারে মার্কেট ওঠানামা করে কোটি টাকা রোজগার করে ফেলছে, আবার রাস্তার ফকির হয়ে গেছে, এই ধরনের ঘটনা আছে। তো হচ্ছে কি আপনার মানে এই যে এই জিনিসগুলো ঘটনা, যে আপনার মানে এগুলো কি স্পর্শ করা যায় না, এগুলো মানে দেখেন একটা শেয়ারের দাম অনেক সময় কোটি টাকা হয়ে যায়, কিন্তু জমির দামও কোটি টাকা হয় না, জমির দাম সিলেট অনেক জায়গায় আছে 10 লাখ টাকা জমি আছে, কিন্তু একটা কাগজের দাম কোটি টাকা হয়ে যেতে পারে। এইরকম ব্যাপারগুলো যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলোকে আমরা বলবো স্পর্শ করা যায় না, ইনটেনজিবল প্রপার্টি। আচ্ছা, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম এনি ট্রান্সফার অর অ্যাসেট সিচুয়েটেড ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো প্রপার্টি থেকে আসে। তারপর এখানে আর বিভিন্ন মানে ঘটনাগুলো বলা আছে, পারচেজার, সেলস অফ গুডস ইত্যাদি ইত্যাদি, এগুলো সবগুলোর উপরে ট্যাক্স ধরা হয়। যে আপনারা যে বিভিন্ন জিনিস কিনেন, দেখবেন হচ্ছে গিয়ে ওয়ালটন থেকে গিয়ে সুন্দর একটা টিভি নিয়ে আসছেন, স্যামসাং থেকে নিয়ে আসেন, দেখবেন রিসিপ্টটা দেখলে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন, অথবা খাইতেও গেছেন পানশিতে, করলে রিসিপ্টটা নেওয়ার পর চিন্তা করে দেখবেন যে এটা ভ্যাট, আপনার মানে ধরা হয়েছে, তো এটাতে পার্সেন্টেজ শুরুতে আপনার কেটে নিয়ে নিচ্ছে। আপনার মানে যাই গুড কিনে এটা লেখা হবে ভ্যাট, লেখা একটা টার্ম দেখবেন, ভ্যালু এডেড ট্যাক্স, তো সেটা থেকে সরকার কি করতেছে, টাকা নিয়ে নিচ্ছে, প্রত্যেকটা ক্রয় বিক্রয় সরকার টাকা রাখে। হচ্ছে আপনি মানে মুদির দোকান থেকে যখন কিনেন কোনো কিছু, তো ওদের কাছে এই জিনিসগুলো হয় না, কারণ ওরা হচ্ছে দিয়ে করে, কিন্তু সরকার চাচ্ছে আস্তে আস্তে এইগুলোতেও বাধ্য করা যায়, হ্যাঁ, ওরা হচ্ছে এই মেশিনটা নিয়ে আসবে, কারণ কি বলে আপনার মানে কাগজপত্র এগুলো ইচ্ছা করলেই ফাঁকি দেওয়া যায়। সরকার চাচ্ছে সব জায়গায়, বড় বড় দোকানগুলো কিন্তু করে ফেলছে, স্বপ্নতে গেলে আপনি রিসিট ছাড়া, মেশিন ছাড়া কোনো কিছু করতে পারেন না, ওখানে ট্যাক্স অটোমেটিকই কেটে রাখে। হচ্ছে ছোট ছোট দোকানগুলো এখনো করতে পারেন না, তো করে না, তো হচ্ছে এই কারণে আমাদের ওইগুলোতে থেকে কিনলে ট্যাক্স ওইভাবে দিতে হয়। আচ্ছা, তারপরে আসেন ইনকাম ইয়ার, এটা নিয়ে ইতিমধ্যে বলে ফেলছি যে ব্যাংক ছাড়া অন্যান্য যত কোম্পানি আছে, যা কিছু আছে, সবার থেকে 1 জুলাই থেকে 30 জুনের ভিতরে ট্যাক্স দিয়ে দিতে হবে। শুধু ব্যাংকদের ক্ষেত্রে আপনার মানে কি বলে আপনার মানে অ্যাকাউন্টিং ইয়ার, যেমন কোনো ব্যাংকের থাকতে পারে জানুয়ারি টু ডিসেম্বর, ওদের ক্ষেত্রে হচ্ছে কি ডিসেম্বর হচ্ছে কি আপনার মানে হিসাব, ওদের জন্য হিসাবটা একটু আলাদা।
ওদের টিসিটি। তার ডেপুটি কমিশনার ট্যাক্সেস এলাও একটা অন্যান্য বিদেশি কোনো কোম্পানির ওদের এটা আপনাদের গত ক্লাসে সম্ভবত কভার করছিলাম। সাপোজ কোনো দেশে আছে মানে 1 সেপ্টেম্বর থেকে পরের বছরের অগাস্ট পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ার। তো ওদের ক্ষেত্রে ওরা বিদেশে তো ওদের সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। ওই যে আমেরিকার উদাহরণটা বললাম যে ওদের আমেরিকায় কোনো ব্যবসা নাই, কিন্তু আমেরিকায় রেজিস্টার্ড করা কোম্পানি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের সমানে খুব ভালো ব্যবসা করতেছে। ওদের কিন্তু হচ্ছে কি আমেরিকান সরকারকে যে ট্যাক্স দিচ্ছে এটা আমেরিকান সরকার আইন অনুযায়ী। আমেরিকান সরকার যখন বলবে যে না তোমাদের হচ্ছে গিয়ে 1 সেপ্টেম্বর থেকে পরের বছরে 31 অগাস্ট পর্যন্ত, তাইলে ওদের ফিনান্সিয়াল ইয়ারটা ওই হিসাবে থাকবে। কিন্তু মনে রাখবেন কি বলে অন্য যে কোনো কোম্পানি, দেশের রেজিস্টার্ড কোম্পানি হোক, আপনার যা হোক, পার্সোনাল ইনকাম ট্যাক্স সবসময় 1 জুলাই থেকে 30 জুন, এটা কমন সেন্স মনে রাখবেন। আর ব্যাংকগুলো হচ্ছে ওদের ফিনান্সিয়াল ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর, এটা খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন। ওদের জন্য ট্যাক্স ইয়ার হচ্ছে গিয়ে জানুয়ারি টু ডিসেম্বর, আমাদের জন্য আমজনতার জন্য হচ্ছে গিয়ে 1 জুলাই থেকে 30 জুন। আচ্ছা তারপরে আসেন allowable expense deduction as per income tax ordinance. ডিডাকশন কোথায় কোথায় দিয়ে ছাড়ে এদের দেখেন। কি বলে আপনার মানে কি বলে এই যে ফ্রি স্যাম্পল, বিভিন্ন কোম্পানি আছে ফ্রি স্যাম্পল দিয়ে থাকে। হ্যাঁ, আপনার মানে যেমন ধরেন হচ্ছে কি আপনার মানে স্যাম্পল গুলো তারা বিভিন্ন তাদের ফেভারিট শেয়ার হোল্ডার যাদের এদের দিয়ে দিচ্ছে। তারপরে এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য ওরা যে এক্সপেন্স গুলো করে থাকে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি আপনার মানে এগুলা হচ্ছে কি আপনার মানে ট্যাক্স ডিডাকশনের ভিতরে পড়ে যায়। কিন্তু হচ্ছে এটা আপনার গত ক্লাসে পড়েছিলাম যে হচ্ছে ব্যাড ডেটস, মানে বাজে জায়গায় ইনভেস্ট করছেন, বাজে জায়গায় ঋণ দিচ্ছেন, এটার দায়ভার সরকার নেবে না। বলবে তোমাকে এই বাজে জায়গায় ইনভেস্ট করতে কে বলছে, এটা দিয়ে তো তুমি তো ট্যাক্স ফাঁকি করে দিতে যাচ্ছ। বাজে জায়গা বলতে কি হইতে পারে, ধরুন হচ্ছে একদমই অনুৎপাদনশীল একটা খাত। বাংলাদেশে এখন বর্তমানে অনুৎপাদনশীল খাত কোনটা, কি হইতে পারে, যাই হোক হচ্ছে গিয়ে কিছু ধরনের কোনো একটা ব্যবসা, ওই জায়গায় হচ্ছে গিয়ে ব্যাংক ইনভেস্ট করলো, তো হচ্ছে গিয়ে এটা ঋণ খেলাপি হয়ে গেলো স্বাভাবিকভাবেই। যেমন ধরেন করোনার সময় হাউজিং এ লোন দেওয়া, যে কি বলে আপনার মানে তখন লোকজন চলাচল করতেছে না, কি বলে আপনার মানে বন্ধ, করোনা যদিও জরুরি পরিস্থিতি, ধরে নিলাম বাংলাদেশে এক সময় ডেভেলপার ব্যবসাটা একদম শেষ হয়ে গেল। তখন হচ্ছে কি আপনি হাউস ডেভেলপ কোনো ডেভেলপারকে লোন দিলেন ব্যাংক হয়ে, তখন এটাকে সরকার ধরে নেবে ব্যাড ডেটস, মানে বাজে ঋণ দিচ্ছেন, এটা ঋণ খেলাপি হবেই। কারণ ডেভেলপার ব্যবসা নাই, 10 বছরে একটা বিল্ডিং এলাকায় উঠে নাই, আপনি ওই এলাকায় একটা ডেভেলপারকে টাকা দিচ্ছেন ল্যান্ড ডেভেলপ করার জন্য, কারণ এটা ভাড়াটিয়ে নেই। কারণ ঢাকা শহরে কি হয়ে গেছে, এত বিল্ডিং হয়ে গেছে যে মানে আমি আজ থেকে 20 বছর পরে কথা বলতেছি, এত বিল্ডিং হয়ে গেছে যে ভূমিকম্প যে কোনো দিন ধসে পড়ে ওই জায়গায়, আর তোলার জায়গাও নেই, জায়গায় আর কোনো ভাড়াটিয়া নেই, সব মানে শেষ, এখন বিল্ডিং খালি খালি পড়ে আছে, কোনো ভাড়াটিয়া নেই, ফ্ল্যাট কেনার মতো লোকজন নাই, 20 বছর পরের কথা। তখন আপনি একটা ব্যাংক লোন দিয়ে দিল, এটা হচ্ছে কি ব্যাড ডেটস, বাজে ঋণ দিছে। তো ব্যাড ডেট দেখায় যে ট্যাক্স কমাবেন, ট্যাক্স ডিডাকশন পাবেন, এই সুযোগ নেই, এটা বলে দিছে। তো হচ্ছে কি আপনার মানে গুলো আপনার মানে প্রিপেইড এক্সপেন্সেস, কিছু কিছু এক্সপেন্স আছে আগে ভাগে দিয়ে দিতে হয়। হ্যাঁ, সাপোজ হচ্ছে কি আপনার মানে কি বলে একটা ব্যাংক কোম্পানি যেমন এক্সিম ব্যাংক, তাদের গুলশান 2 নম্বরে আলিশান একটা হেড অফিস বানাচ্ছে দেখার মতো। গুলশান 2 নম্বর, আসলে গুলশান 1 নম্বর সার্কেল একটু পরে, রিগুলো আপনার মানে তেজগাঁও রোডের দিকে না, লিঙ্ক রোডের দিকেও না, শুটিং কমপ্লেক্সের আগে, গুলশান 1 চক্করের আগে আপনার মানে বিশাল বড় একটা হেড অফিস ওরা বানাচ্ছে দেখার মতো। এই যে হেড অফিসটা বানাচ্ছে ওটা একটা প্রিপেইড এক্সপেন্স। এটা হচ্ছে অনেক আগে টাকা পয়সা দিয়ে ল্যান্ডটা কিনছে, তারপর ডেভেলপারকে টাকা দিচ্ছে, ডেভেলপার টাকাটা উঠাচ্ছে, ওদের নিজের হেড অফিস। এটা হচ্ছে কি আপনার মানে কিসে পড়ে যাবে, আপনার মানে ডিডাকশনে পড়বে। মানে এটা ওদের প্রয়োজনীয় জিনিস, হেড অফিস বানাচ্ছে, এটা তো হেড অফিস থেকে তো ওরা ব্যবসা করবে। এখন যে হেড অফিস আছে এটা দিয়ে স্থান সংকুলন হচ্ছে না, তো এটা হচ্ছে আপনার মানে চমৎকার জিনিস। যে যে লায়াবিলিটি আছে, এই লায়াবিলিটি গুলো যদি আপনার মানে 3 বছর ধরে যদি টাকা পয়সা শোধ না করে, তাহলে হচ্ছে গিয়ে 4র্থ বছরে এটা টোটাল ইনকাম হিসেবে ধরে নেওয়া হবে। লায়াবিলিটি শোধ করতেছ না তোমার কোম্পানি, তো ঠিক আছে, তাহলে ধরো লায়াবিলিটি গুলো উপরে যে ট্যাক্স বাদ দিতেছো, এগুলো আর মানে বাদ দেওয়া যাবে না। তুমি 4র্থ বছরে এসে এগুলো এগুলো ইনকামের ভিতর ধরে নেওয়া যাবে, দিয়ে এটা উপর ট্যাক্স ধরে দিবে এনবিআর। এটা হচ্ছে কি আপনার মানে একটা
মানে বড় কাহিনী। কাজে লায়াবিলিটি রেখে ব্যবসা করবেন না, আর এগুলো দেখাবেন না, এই ফাঁকিবাজি চলবে না। আমি টাকা দিতেছি না, আমার ব্যবসা টাকা দিতেছি না, লায়াবিলিটি এত এত আছে, তাহলে আমার ট্যাক্স কমানো হোক। প্রথম 3 বছর সুযোগ দিবে, 4 নম্বর বছরে বলবে রে বাবা কি বলে এবার 4 বছর ট্যাক্স সঙ্গে দেবে, তো এতদিন ধরে এটা চলে না। আচ্ছা, ট্যাক্স ডিপ্রিসিয়েশন, এটা থার্ড শিডিউল অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে দেওয়া আছে। তো হচ্ছে কি আপনার মানে দিয়ে করলে যেমন ধরেন হচ্ছে কোন কোন জায়গায় ট্যাক্স হচ্ছে কি আপনার মানে কোন দিয়ে ধরা হয় না। কারণ ছাত্রদের হচ্ছে কি আপনার মানে ছাত্রদের যে ক্যাটেগরি, এটার উপর তো কোনো ইনকাম ধরে না। স্কুলে যে স্কলারশিপের যে স্কুলের বাস অথবা মেট্রোপলিটন অথবা হচ্ছে কি আপনার মানে লিডিং ইউনিভার্সিটি, তারা হচ্ছে তাদের নিজস্ব বাস সার্ভিস আছে। তো হচ্ছে তারা আপনার মানে তারা তাদের চাকরিজীবী, তারপরে হচ্ছে গিয়ে আপনার মানে যারা আছে তারা তাদের টিচার স্টুডেন্টদের বাস নিয়ে আনা নেওয়া করা। তো এটা হচ্ছে কি আপনার মানে বাস ট্রান্সপোর্টিং, এটা তো ওদের কোনো আয় নেই। হ্যাঁ, তো এই জায়গায় আপনার মানে বাস চালাইতেছে এই লোকাল। আপনার সিলেটে বাস আছে, আপনার সিলেটে তো সিলেট থেকে ঢাকা যখন যান এবং পাল্লা যান, অথবা সিলেট থেকে মৌলভীবাজারে যদি যান, যদি বাস চলে থাকেন, সোহাগ পরিবহন ইত্যাদি অনেক কিছু আছে। এইগুলোতেও যে আপনার মানে যান, ওই বাস সার্ভিস যে বাসের যে মানে পরিবহন মালিক যারা, তাদের উপর কিন্তু সরকার একটা ট্যাক্স ধার্য করে। তো হচ্ছে গিয়া কিন্তু এইগুলোর ক্ষেত্রে করতে পারবে না, কারণ কি বাস সার্ভিস যারা দেন, এই যে ঢাকা টু সিলেট যাচ্ছেন, সিলেট টু ঢাকা যাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে কি প্রফিটের বিনিময়ে লাভ দিবে, প্যাসেঞ্জাররা টিকিট দিয়ে উঠবে আর হয়ে চলে যাবে। কিন্তু এই যে আপনার মানে ছাত্রদের কাছে কি স্কুল সার্ভিসের যে এর জন্য তো কোনো টিকিট চায় না, ওইখানে যারা থাকে তারা কোনো টিকিট কোনো কিছুই চাচ্ছে না। কাজেই এটাতে কোনো প্রফিট নেই, এটার উপর কোনো ট্যাক্স ধার্য করা যাবে না। আচ্ছা, এই যে কঠিন শব্দটা আছে, কঠিন শব্দটা মানেটা কে বলতে পারেন? কঠিন শব্দটা মানে কি বলুন দেখি। হ্যাঁ, কে বলতে পারবেন? আচ্ছা, আমি ইজি করে লিখে দিই। আচ্ছা না, শব্দটা থাকুক। এমর্টাইজেশন, এটা আপনাদের আচ্ছা পরীক্ষায় যদি আপনারা দেখেন না শব্দগুলা এই নোট থেকে বেশি কঠিন লাগতেছে, আপনারা জাস্ট কি বলবেন, আপনারা মানে এটা যেমন ধরেন ইন্টিগ্রাল শব্দটাকে বুঝেন, এই যে রাইট ক্লিক করবেন মাউসে, দিয়ে সিনোনিমে চলে যাবেন এসেনশিয়াল, এইভাবে ইজি শব্দগুলো প্রয়োজনীয়। হ্যাঁ, ইন্টিগ্রাল মানে অনেকের কাছে অনেক কঠিন লাগতে পারে, তো হচ্ছে এইভাবে রাইট ক্লিক করে এগুলো মানে ইজি করে বানিয়ে নেবেন দয়া করে। এটার জন্য কোনো মার্ক কাটা হবে না, চিন্তা করবেন। এটা যারা লিখছে তারা হচ্ছে আমেরিকান খুব নাম করে একটা কোম্পানি, বাংলাদেশের ট্যাক্সের উপর প্রতিবেদন করা হবে প্রত্যেক বছরই ওরা এটা করে। কি জানি নাম, কেপিএমজি, কেপিএমজি করা এটা দিয়ে জিনিস বাংলাদেশের ট্যাক্সের উপরে। করলে তো আপনার ওইখান থেকে না, ওদের ল্যাঙ্গুয়েজ গুলো খুবই স্ট্যান্ডার্ড। আপনারা যদি ট্যাক্সের ওই কোম্পানিতে কাজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের মানে আপনার মানে সত্যিকার অর্থে বাস্তবিক অর্থে আপনার মানে সবচেয়ে বড় জায়গায় কাজ করবেন। হ্যাঁ, তো ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে এই যে লাইসেন্স ফি, বিভিন্ন লাইসেন্স তো আমাদের কিনতে হয় তাই না, ব্যবসা করতে গেলে। যেমন হচ্ছে কি কারো যদি পাথরের ব্যবসা থাকে, আচ্ছা পাথরের ব্যবসা বাদ দিই, এটা নিয়ে আমার আইডিয়া কম। তো হচ্ছে কি কেউ যদি কর্পোরেট ল চেম্বার মেনটেন করেন, তাহলে কি সরকারের কাছে ট্রেড লাইসেন্স নিতে হয়। তারপরে হচ্ছে গিয়া সুপ্রিম কোর্ট অথবা সিলেটের ফর এক্সাম্পল করতে চান, এখানে সুপ্রিম কোর্টের প্রয়োজন হয় না। না, কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, কারণ হচ্ছে ট্যাক্স লয়ের জন্য সুপ্রিম কোর্টের সনদ থাকা মাস্ট। ট্যাক্সের যদি কোনো আপিল টাপিল করতে চান, ট্যাক্সের আপিল কিন্তু আপনার মানে ঢাকার সুপ্রিম কোর্টে গিয়ে করতে হবে, এটা সিলেট থেকে করা যাবে না। সিলেটে আমার এগুলো ট্যাক্স শুধু জমা নেওয়া হয় আপনার মানে ট্রাইব্যুনাল এগুলা। আচ্ছা আহমেদুল কাছে সাহেব, সিলেটে কি কোনো ট্যাক্স ট্রাইব্যুনাল আছে যে আপনার মানে ট্যাক্স নাকি না? না, চিঠি সিলেটে ট্রাইব্যুনাল নেই। নেই না? আমি ওইরকমই শুনছি, জি আমি জি এটা নিয়ে একটু জি খোঁজ জি খবর জি। নিয়েছিলাম। আমি এটা খোঁজ খবর নিয়েছিলাম, শুনছি যে চিটাগাঙ্গে আছে, ঢাকায় আছে, সিলেটে এই ধরনের কোনো ট্রাইব্যুনাল নাই। তো হচ্ছে যাই হোক, জি ঢাকায় হচ্ছে ট্যাক্স ট্রাইব্যুনাল গুলো যে আছে, ঢাকায় যে ট্যাক্স ট্রাইব্যুনাল গুলো আছে, তো সেগুলোতে হচ্ছে কি প্রাথমিক শুনানি করে ট্যাক্স ধার্য হয়। আপনি মানে সাপোজ যে বললাম আগে যে ট্যাক্স দেন নাই, এটার জন্য ট্রাইব্যুনাল হচ্ছে কি একটা শুনানির সুযোগ দেয় আপনাকে, ওইখানে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করবেন। ওইখানে যদি আপনি হেরে যান, ফাইন টাইন দিয়ে দিল, তখন আপনি ডিসিটি হলেন, তখন আপনি একবারে চলে যাবেন হাইকোর্টের, আপনার মানে এটা এগেনস্টে আপিল করবেন।
আর ওইটা থেকে আর মানে ট্যাক্সের মামলা নিয়ে কিন্তু লোয়ার কোর্টে লড়ার কোনো সুযোগ নেই, এটা আমি আপনাদের বলে রাখতেছি। ট্যাক্সের মামলা ট্যাক্স ট্রাইব্যুনালের প্রথমে মামলা হবে। সিলেটের আমার জানা মতে ট্যাক্স ট্রাইব্যুনাল গুলো চিটাগাঙ্গে আছে। তো হচ্ছে কি আপনার মানে এখন চিটাগাঙ্গে ট্রাইব্যুনালে হিয়ারিং করবেন, হিয়ারিং করে এরপরে হচ্ছে কি আপনার মানে এটা মামলাটা আপনার মানে ইয়ে করলে আপনার মানে যদি রায়ে সন্তুষ্ট না হন আপনার মানে ঢাকায় চলে যাবেন। বাট ঢাকার ক্ষেত্রে হিসাবটা খুব সহজ, সিলেটে আমি একটু কনফিউজ হয়েছি, অনেকগুলো ফেসিলিটিস দেওয়া থাকে না এখানে। আর ঢাকায় হচ্ছে কি আপনার মানে ট্রাইব্যুনাল গুলো আপনার মানে সেগুনবাগিচাতে আছে। তো হচ্ছে কি ওইখানে আপনার মানে হয়ে যায় হিয়ারিং টিয়ারিং সবকিছুই, ওইটাতে ডিসাইড হয়ে গেলে আপনি হচ্ছে হাইকোর্টে গিয়ে আপিল করবেন। এই হচ্ছে আপনার মানে ট্যাক্সের নিয়ম। আচ্ছা, এলাইবল প্রিরিকুইজিটস, এলাইবল পারকুইটিস হচ্ছে গিয়ে কি জিনিস? আচ্ছা, এই যে পারকুইটিস শব্দটা যদি আপনার মানে কারো কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে সিনোনিমে দিবেন যে বেনিফিটস অথবা কি কি সুবিধা দেয়, গ্র্যাটিটিউড কি কি সুবিধা দেয়, এই জিনিসটা জাস্ট রাইট ডিরেক্টলি দিয়ে আপনার মানে দিয়ে চলে যাবেন। এলাইবল পারকুইটিস কি জিনিস? আপনার মানে এই যে এটা আপনার মানে কোন কোন জায়গায় ওরা ট্যাক্সের ছাড় দেয়, এগুলো আপনার মানে দিয়ে ট্যাক্সের ছাড় কি আপনি এমপ্লয়িকে যে সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি কেন এইগুলোর উপর আপনি মানে এগুলো হচ্ছে কি আপনি আপনার প্রফিট এগুলো দেখায় কমাইতে পারতেছেন যে না এমপ্লয়িরে আমি আমার কোম্পানির যে আছে ম্যানেজার আছে কি বলে যে এডিশনাল আচ্ছা এক্সিকিউটিভ ডিরেক্টর যিনি আছেন আর এক্সিকিউটিভ ডিরেক্টর না বলে আচ্ছা ব্যাংকে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার ব্যাংকের সাধারণত প্রিন্সিপাল ব্রাঞ্চের হেড যারা থাকেন তাদের পদবি কি হয় আহমেদুল বাসার সাহেব খেয়াল আছে? আমার মনে পড়তেছে না এট দ্য মোমেন্ট, কি জানি একটা পদবি আছে ওনাদের। কোনটা কোনটা ওই যে প্রাইভেট ব্যাংক যেগুলো হ্যাঁ প্রাইভেট ব্যাংকের ও আচ্ছা সিলেট ব্রাঞ্চের হেডের পদবি হ্যাঁ 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 ওনারা কিন্তু এটা হচ্ছে সিম্পল যে ম্যানেজার ওই যে থাকে না, আরো কি কি টাইটেল থাকে? দিনে হ্যাঁ এবিপি হ্যাঁ এভিপি, হ্যাঁ এই যে এবিপি এভিপি জি জি ইভিপি এক্সিকিউটিভ ভাইস জি প্রেসিডেন্ট, থ্যাংক ইউ মনে করে দিলেন, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। হ্যাঁ এই যে জি ইভিপি এভিপি থাকেন, হ্যাঁ এডিশনাল ভাইস প্রেসিডেন্ট তারপরে ইভিপি এক্সট্রা মানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ জি তারপরে এইভিপি আছে আবার এডিশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তো হচ্ছে কি আপনার মানে এই যে এই পদবি ওনাদের যখন দেওয়া হয় ওনাদের কিন্তু বিভিন্ন ভাতা দেওয়া হয়, ঈদের উপলক্ষে বোনাসটা অনেক বড় থাকে, তারপর ওনাদের গাড়ির আসা যাওয়া ওই ড্রাইভারের বেতন, এগুলো কিন্তু আপনার মানে কোম্পানির খরচের খাতা দেখাবেন। খরচের খাতা দেখালে কি হয় আপনাদের মানে এই খরচটা দেখালে আপনাদের উপর মানে যে ইনকাম ট্যাক্স আছে এটার উপর আপনাকে কি দেওয়া হয়, ধরেন প্রফিট কম কারণ এগুলো এই খাতে এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে কাজে কোম্পানির ইনকাম ট্যাক্স